প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের অর্থনীতি বইয়ের ৪র্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন বা প্রোডাকশন অ্যান্ড অর্গানাইজেশন চ্যাপ্টারের শেষ অংশটি নিয়ে আলাপ করব। আমাদের আজকের আলোচনার একটা বড় অংশ জুড়ে থাকবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তারপর আমরা বিভিন্ন ধরনের উৎপাদন ব্যয় নিয়ে আলাপ করব, যেমন প্রকৃত উৎপাদন ব্যয়, প্রকাশ্য ও অপ্রকাশ্য উৎপাদন ব্যয়, ব্যক্তিগত এবং সামাজিক ব্যয়। চলো তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস কি তা জানতে শুরু করি। তোমরা লক্ষ্য করলে দেখবে এই পুরো নামটিতে বেশ কয়েকটি শব্দ আছে। প্রতিটি শব্দই কি মিন করে সেটা যদি তোমরা জানতে পারো, তাহলে পুরো ব্যাপারটা একসাথে কি বোঝাচ্ছে সেটা বোঝা কিন্তু বেশ সহজ হয়ে যায়। শুরুতেই দেখো ল কথাটি রয়েছে। ল বা বিধি বলতে কিন্তু আমরা যখন কোনো নির্দিষ্ট ধরনের ঘটনার নির্দিষ্ট ধরনের ফলাফলই সবসময় দেখতে পাই, সেটিকে তখন আমরা একটা ল বলে প্রকাশ করি। তারপর তোমরা দেখতে পাচ্ছ ডিমিনিশিং বা ক্রমহ্রাসমান কথাটি। ক্রমহ্রাসমান কথাটিতে দেখো ক্রম দিয়ে বোঝানো হচ্ছে যেটি ক্রমশ ঘটছে, আর হ্রাসমান মানে যেটি কমে যাচ্ছে। অর্থাৎ কোনো একটি ব্যাপার যখন ক্রমশ কমে আসছে তখন সেটাকে আমরা ক্রমহ্রাসমান বলি। তারপর আছে প্রান্তিক বা মার্জিনাল, যেটির অর্থ নিয়ে বা প্রান্তিক বা মার্জিনাল আসলে কি বোঝায় সেটা নিয়ে আমরা একটু পরে আলাপ করব। আর সবার শেষে আছে উৎপাদন বা রিটার্নস। তোমরা কিন্তু এই চ্যাপ্টারের আগের পাঠগুলোতে দেখেছো উৎপাদনের ইংলিশ প্রোডাকশন ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই লয়ের নামে কেন উৎপাদনের ইংরেজি রিটার্নস ব্যবহার করা হচ্ছে? কারণ দেখো, তোমরা যখন কোনো কিছু উৎপাদন করো, তোমরা কোনো একটা ইনপুট দাও এবং সেটার বিপরীতে তোমরা কিছু উৎপাদিত দ্রব্য বা পণ্য বা কিছু একটা ফেরত পাও। অতএব সেই প্রোডাকশন বা উৎপাদনকে কিন্তু তোমরা রিটার্নও বলতে পারো। এ কারণেই এখানে উৎপাদনের ইংরেজি হিসেবে রিটার্নস ব্যবহার করা হচ্ছে। চলো আমরা একটু প্রান্তিক উৎপাদন কি সেটি একবার চোখ বুলিয়ে আসি। মনে করো তোমার একটি কৃষি জমি আছে, যেখানে তুমি উপকরণ হিসেবে একের পর এক শ্রমিক নিয়োগ করছো বা কৃষক নিয়োগ করছো। যে কৃষকদেরকে নিয়োগ করবার ফলে মোট উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ প্রথম শ্রমিককে তুমি যখন নিয়োগ করলে, আমরা দেখতে পাচ্ছি তখন মোট উৎপাদন হচ্ছে 10, অর্থাৎ তিনি একাই 10 কুইন্টাল ধান উৎপাদন করছেন। এখানে আমরা উৎপাদনের একক হিসেবে কুইন্টালকে ধরছি। তারপর দেখো শ্রমিক 2, অর্থাৎ দ্বিতীয় শ্রমিককে তুমি যখন যোগ করলে, তখন শ্রমিক 1 এবং 2 মিলে মোট উৎপাদন করছে 22 কুইন্টাল ধান। আর তারপর শ্রমিক 3কে তুমি নিয়োগ দিলে, এবার শ্রমিক 1, 2 এবং 3 মিলে প্রায় 30 কুইন্টাল ধান উৎপাদন করছে। অর্থাৎ 3 জন মিলে মোট উৎপাদন দাঁড়ালো 30 কুইন্টালে। এটা তো হচ্ছে মোট উৎপাদন, কিন্তু তাহলে প্রান্তিক উৎপাদন কি? প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা হিসেবে কিন্তু আমরা জানি প্রতি 1 একক উৎপাদনের উপকরণ যোগ করার ফলে উৎপাদনে যে পরিবর্তন আসে, সেটা বৃদ্ধিও হতে পারে, হ্রাসও হতে পারে, সেই পরিমাণটিকে কিন্তু প্রান্তিক উৎপাদন বলে। উদাহরণে বোঝার চেষ্টা করি। প্রথম শ্রমিকের প্রান্তিক উৎপাদন কিন্তু 10, কারণ তার আগে আর কেউ উৎপাদন করছিল না। অতএব তাকে যখন নিয়োগ করা হলো, তার দ্বারা উৎপাদিত উৎপাদন কিন্তু 10। কিন্তু দ্বিতীয় শ্রমিককে যখন নিয়োগ করা হলো, আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন হয়ে গেল 22, কিন্তু তার দ্বারা অর্থাৎ তাকে নিয়োগ করার ফলে কতটুকু উৎপাদন বাড়ল? সেটি হচ্ছে 22 বিয়োগ 10, অর্থাৎ 12 কুইন্টাল। আর তারপর শ্রমিক 3কে নিয়োগ করার পর মোট উৎপাদন হয়ে গেল 30, কিন্তু এই 30 কুইন্টাল ধান কি পুরোটাই শ্রমিক 3 উৎপাদন করছে? তা কিন্তু না। শ্রমিক 1 আর 2 উৎপাদন করছিল 22 কুইন্টাল, আর এখন শ্রমিক 3 আসার পর সেটা 30 কুইন্টাল হলো। অর্থাৎ শুধুমাত্র শ্রমিক 3কে নিয়োগ করার ফলে উৎপাদন বাড়ল 30 বিয়োগ 22, অর্থাৎ 8 কুইন্টাল। আর এই যে প্রতি 1 একক উপকরণ বৃদ্ধি করবার ফলে যতটুকু পরিমাণ করে উৎপাদন বাড়ছে, সেটিকেই কিন্তু প্রান্তিক উৎপাদন বলা হয়। প্রান্তিক উৎপাদনের পাশাপাশি তোমরা কিন্তু আরও দুটো কনসেপ্ট এই চ্যাপ্টারেরই আগের অংশে পড়েছিলে। তার একটি ছিল মোট উৎপাদন। মোট উৎপাদন আমরা এখানে দেখতেই পাচ্ছি, অর্থাৎ সবগুলো উপকরণ মিলে যতটুকু উৎপাদন করতে পারে সেটাকেই বলে মোট উৎপাদন, যেটা এখানে হচ্ছে 30 কুইন্টাল ধান। আর আরেকটি কনসেপ্ট কিন্তু তোমাদের ছিল, যার নাম ছিল গড় উৎপাদন। গড় উৎপাদন কোনটি বলতো? গড় উৎপাদন হচ্ছে মোট উৎপাদনকে মোট উপকরণ দিয়ে ভাগ করলে
আমরা যা পাই তা। অর্থাৎ 30 কুইন্টালকে আমি যদি শ্রমিক সংখ্যা অর্থাৎ 3 দিয়ে ভাগ করি, তাহলে আমি বলতে পারি গড়ে প্রতিজন শ্রমিক 10 কুইন্টাল করে ধান উৎপাদন করছে, আর সেটিই হচ্ছে গড় উৎপাদন। তো গড় উৎপাদনের মোট উৎপাদন জানার পাশাপাশি আমরা প্রান্তিক উৎপাদনের কনসেপ্টটা আবার ক্লিয়ার হলাম। এবার চলো আমরা আমাদের যেই বিধিটি আমরা পড়ছিলাম সেই বিধির আলোচনায় ফিরে যাই। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির বইয়ের সংজ্ঞা পড়বার আগে চলো আমরা একটা উদাহরণ দেখে আসি। এই উদাহরণটা যদি তুমি স্পষ্টভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এই বিধিটি বোঝা খুব সহজ হয়ে যাবে। মনে করো একটি ছোট্ট গার্মেন্টস যেখানে মাত্র 4টি সেলাই মেশিন আছে। এখন আমরা সেলাই মেশিনের সংখ্যা পরিবর্তন করব না, আমরা শুধু মাত্র একজন একজন করে কর্মী নিয়োগ দিব। শুরুতে আমি একজন কর্মী নিয়োগ দিলাম যিনি 5টি শার্ট উৎপাদন করতে পারে। বলো তো এই প্রথম কর্মীর ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কত? 5টি শার্ট, কারণ তার আগে কেউ উৎপাদন করছিল না, তাকে নিয়োগ করার ফলে 5টি শার্ট উৎপাদিত হলো। দ্বিতীয় আরেকজন কর্মী আমি নিয়োগ করলাম যিনি এই দ্বিতীয় সেলাই মেশিনে কাজ করবেন। তিনি আসার পর আমরা দেখতে পেলাম উৎপাদন বেড়ে হয়ে গেল 12টি শার্ট। তাহলে এই দ্বিতীয় কর্মীর দ্বারা প্রান্তিক উৎপাদন কত হচ্ছে? তোমরা যদি একটু সহজ হিসাব করে নাও তাহলেই দেখবে দ্বিতীয় জনকে নিয়োগ দেওয়ার পর যে মোট উৎপাদন, তা থেকে আগের মোট উৎপাদনকে যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি পাচ্ছ 7। অর্থাৎ তৃতীয় জনকে নিয়োগ করার ফলে প্রান্তিক উৎপাদন হলো 7। আমরা তৃতীয় আরেকজনকে নিয়োগ করলাম যিনি এই তৃতীয় মেশিনে কাজ করবেন, এবং তাকে নিয়োগ করার পর আমরা দেখতে পাচ্ছি 20টি শার্ট উৎপাদিত হচ্ছে। তাহলে এই তৃতীয় কর্মীকে নিয়োগ করার ফলে প্রান্তিক উৎপাদন কত? খুব সহজ, 20 বিয়োগ 12 অর্থাৎ 8। ঠিক একইভাবে আমরা চতুর্থ আরেকজনকে নিয়োগ করছি, এবং নিয়োগ করার পর আমরা দেখতে পারলাম শার্টের মোট উৎপাদন বেড়ে 29-এ পৌঁছেছে। ফলে চতুর্থ জনের প্রান্তিক উৎপাদন কত দাঁড়ালো? 29 বিয়োগ 20 অর্থাৎ 9। তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমরা প্রথম জন যেহেতু 5টি শার্ট উৎপাদন করতে পারছে, দ্বিতীয় জন কেন 7টি উৎপাদন করছে, বা তৃতীয় জন কেন 8টি উৎপাদন করছে? এর উত্তর কিন্তু সহজ। তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে, একজন ব্যক্তি যখন সবগুলো শার্ট একাই উৎপাদন করছে বা একাই সেলাই করছে, তখন কিন্তু তার সব অংশ তার একাই সেলাই করতে হচ্ছে। কিন্তু যখন দ্বিতীয় আরেকজন নিয়োগ হয়, তখন তোমরা দেখবে যে দুইজনের মধ্যে কিছু স্পেশালাইজেশনের সুযোগ আসে। যে একজন হয়তো বোতামের সব অংশ সে একাই সেলাই করছে, আরেকজন শার্টের হাতার সব অংশ একাই সেলাই করছে, তখন স্পিড কিছুটা বেড়ে যায়। আবার তৃতীয় আরেকজন যখন যোগ হয় এবং আরেকটি মেশিনে আলাদা করে কাজ শুরু হয়, তখন কিন্তু উৎপাদনের গতি আরও বেড়ে যায়। এবং যতক্ষণ পর্যন্ত একটি মেশিন খালি আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উৎপাদনের গতি এভাবে বাড়ানোর সুযোগ থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে চতুর্থ পর্যন্ত উৎপাদনের গতি কিন্তু বেড়েই যাচ্ছে। এখন যদি আমরা পঞ্চম আরেকজনকে নিয়োগ করি তাহলে কি ঘটবে? তোমাদের কি মনে হয়? কারণ দেখো, মেশিনের সংখ্যা কিন্তু 4, তাহলে পঞ্চম জন এসে কোথায় কাজ করবে? কারণ এই 4 জন তো এই 4টি মেশিনে কাজ করছে। তাহলে এখন কি আগের মতো করে উৎপাদন বাড়বে? বাড়ার কিন্তু কথা না, এবং তা বাড়বেও না। তখন আমরা দেখব যে হয়তো সেটা মাত্র 33টি শার্টে রূপান্তরিত হচ্ছে, এবং তার মার্জিনাল উৎপাদন বা প্রান্তিক উৎপাদন দাঁড়াচ্ছে 4। কেন এটি ঘটছে? এই যে অল্প একটু উৎপাদন বাড়লো, সেটি এভাবে হতে পারে যে একজন যখন মেশিন রেখে বিশ্রাম করতে গিয়েছে, তখন হয়তো সে এসে কিছুক্ষণ কাজ করলো, যেটা আগে করা হতো না। কিন্তু যেহেতু তার জন্য আলাদা কোনো একটা সেলাই মেশিন নেই, তার পক্ষে কিন্তু নতুন করে কোনো শার্ট উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে উৎপাদনের পরিমাণ কিছুটা বাড়লেও আগের মতো দ্রুত গতিতে কিন্তু বাড়ছে না। আশা করি এই উদাহরণটি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এখন আমরা এই উদাহরণের ভিত্তিতে তোমাদের বইয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে সংজ্ঞা আছে সেটি বোঝার চেষ্টা করব। দেখো, তোমাদের বইতে বলা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল এবং অন্যান্য উপকরণ স্থির রেখে, অর্থাৎ যে সেলাই করছিল সেই সেলাইয়ের উৎপাদন যে প্রক্রিয়া সেটিও সেম, এবং অন্যান্য উপকরণ যেমন ধরো সেলাই মেশিন সেটিও স্থির, অর্থাৎ সেটা সংখ্যা বাড়ছে না। শুধুমাত্র একটি উপকরণ বৃদ্ধির ফলে, অর্থাৎ সেই যে তুমি কর্মী নিয়োগ করছো, একটা মাত্র উপকরণ তুমি বাড়াচ্ছ, সেই একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। অর্থাৎ শুরুতে উৎপাদন বাড়তে থাকে এবং সেই বাড়ার যে গতি বা হার সেটা কিন্তু অনেক বেশি থাকে। এই একই ব্যাপার কিন্তু আমরা এখানে দেখেছি। প্রথমে ছিল 5, তারপর 7, 8, 9, অর্থাৎ বেশ দ্রুত গতিতে এবং ক্রমবর্ধমান হারে কিন্তু উৎপাদন বাড়ছিল।
কিন্তু তারপর এক পর্যায়ে উপকরণটি আরও বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যায়। এই ব্যাপারটি উদাহরণে যদি তুমি দেখো তাহলে কিন্তু দেখতে পাবে যে একটা পর্যায় পর্যন্ত উৎপাদন খুব দ্রুত গতিতে বাড়ল, তারপর উৎপাদন কিন্তু বাড়ছে কিন্তু আগের মতো দ্রুত গতিতে না, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে বাড়ছে, অর্থাৎ তার উৎপাদন বৃদ্ধির যে গতি সেটি আস্তে আস্তে কমে আসছে। চিন্তা করে দেখো, এখন যদি পঞ্চম কর্মীর পর আমি ষষ্ঠ আরেকজন কর্মীকে নিয়োগ দিই, সে হয়তো আরও কম শার্ট উৎপাদন করবে যদি আমি মেশিনের সংখ্যা না বাড়াই। এই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে, এবং প্রান্তিক উৎপাদনও কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এখন দেখো, উপকরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ, সব উপকরণ স্থির রেখে যে কোনো একটা উৎপাদনের উপকরণ বাড়াতে থাকলে একটা পর্যায়ে গিয়ে সেটি আর ক্রমবর্ধমান হারে না বেড়ে আস্তে আস্তে কমতে শুরু করে। এই ব্যাপারটিকে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়ে থাকে। এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, সেটার সংজ্ঞায় কিন্তু দুটো গুরুত্বপূর্ণ অংশ আছে যেটা তোমাদের ক্লিয়ার হওয়া খুব জরুরি। একটি হচ্ছে এই যে ক্রমবর্ধমান হারে বাড়া, আরেকটা হচ্ছে এই ক্রমহ্রাসমান হারে বাড়া। দুটো ব্যাপারই কিন্তু বৃদ্ধি পাওয়া, কিন্তু একটাতে ক্রমবর্ধমান হারে বাড়ছে, আরেকটাতে ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এটি দিয়ে আসলে কি বোঝায়? তোমরা আরেকটি উদাহরণ বোঝার চেষ্টা করো। মনে করো তুমি একটি গাড়ি চালাচ্ছ এবং গাড়িতে তুমি এখন আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছ, এবং যত তুমি স্পিড বাড়াচ্ছ তত কিন্তু তুমি বেশি পথ অতিক্রম করছো। একটা পর্যায়ে গিয়ে তুমি গাড়ি ব্রেক করা শুরু করলে। ব্রেক করা শুরু করা মানে কিন্তু গাড়ি পিছন দিকে যাওয়া শুরু করা না, বরং গাড়ি যেই গতিতে আগে সামনে আগাচ্ছিল তার চেয়ে আস্তে আস্তে ধীর হয়ে আসা। কিন্তু তখনও কিন্তু গাড়ি কিছু না কিছু পথ অতিক্রম করছে। এখানেও ব্যাপারটা অনেকটা ওই রকমই। যখন ক্রমবর্ধমান হারে উৎপাদন হচ্ছে, অর্থাৎ তখন আস্তে আস্তে উৎপাদনের গতি বাড়ছে এবং উৎপাদন আরও বেশি হচ্ছে প্রতিবার। আর যখন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি হচ্ছে বা উৎপাদন হচ্ছে, তখনও কিন্তু উৎপাদন হচ্ছে, কিন্তু আগের মতো বেশি গতিতে না, বরং আগের চেয়ে ধীরে ধীরে উৎপাদনের গতি ধীর হয়ে আসছে। এই ব্যাপারটিকেই কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়া এবং ক্রমহ্রাসমান হারে বাড়া, এই দুটি কথা দিয়ে প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারটি তোমাদের স্পষ্ট থাকা প্রয়োজন। চলো এবার আমরা এই পুরো ব্যাপারটিকে একটি সূচির মাধ্যমে এবং তারপর একটি রেখাচিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তোমাদের বইতে দেয়া এই উদাহরণ থেকে তোমরা কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বেশ সহজেই বুঝতে পারবে। লক্ষ্য করো, এটিতে একটি উদাহরণ দেয়া আছে যেখানে উৎপাদনের উপকরণ হিসেবে দুটি উপকরণের কথা বলা হয়েছে। একটি হচ্ছে ভূমি, আরেকটি হচ্ছে শ্রম উপকরণ বা শ্রমিকের শ্রমঘণ্টা। এখানে সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু সব উপকরণ স্থির রেখে শুধু একটা উপকরণ বৃদ্ধি করব। এখানে একটি উপকরণ ভূমি, যেটিকে আমরা স্থির রাখব, অর্থাৎ এটি সবসময়ই 1 হেক্টর করেই থাকবে। আর ওদিকে আমরা শ্রমিকের শ্রমঘণ্টা বাড়াবো। শ্রমঘণ্টা বলতে আসলে একজন শ্রমিক যদি 1 ঘন্টা কাজ করে, সেই 1 ঘন্টার কাজকে বোঝানো হয়। এখন লক্ষ্য করো, একজন শ্রমিক শুরুতে 1 ঘন্টা কাজ করলো, তারপর 2 জন শ্রমিক 2 ঘন্টা কাজ করলো, 3 জন শ্রমিক 3 ঘন্টা কাজ করলো, 4 জন শ্রমিক 4 ঘন্টা কাজ করলো, অর্থাৎ শ্রমের উপকরণ ধীরে ধীরে পরিবর্তিত হলো। প্রথম যে উপকরণ সংমিশ্রণ বা 1 হেক্টর জমিতে 1 ঘন্টা কাজ করার ফলে আমরা দেখতে পাচ্ছি মোট ধান উৎপাদিত হচ্ছে 10 কুইন্টাল। তার মানে এখানে প্রান্তিক উৎপাদন কত? 10 কুইন্টাল। কিন্তু তারপর যখন 2 জন শ্রমিক বা 2 শ্রমঘণ্টা কাজ করা হচ্ছে, তখন কিন্তু মোট উৎপাদন হয়ে যাচ্ছে 22 কুইন্টাল, এবং তখন প্রান্তিক উৎপাদন দাঁড়াচ্ছে 22 বিয়োগ 10 অর্থাৎ 12 কুইন্টাল। ঠিক একইভাবে তৃতীয় শ্রমঘণ্টা যোগ করবার পর মোট উৎপাদন হয়ে যাচ্ছে 30 কুইন্টাল, এবং চতুর্থ শ্রমঘণ্টা যোগ করবার পর মোট উৎপাদন হয়ে যাচ্ছে 34 কুইন্টাল, এবং প্রান্তিক উৎপাদনও ধীরে ধীরে কমে 8 এবং তারপর 4 হয়ে যাচ্ছে। এখানে দেখো 10 এবং 12 ওই সময়টাতে বা প্রথম এবং দ্বিতীয় শ্রমঘণ্টা যোগ করবার সময়টাতে ক্রমবর্ধমান হারে উৎপাদন বাড়ছে, আর তারপর 12 থেকে 8 এবং তারপর 4 প্রান্তিক উৎপাদন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে তখন ক্রমহ্রাসমান হারে উৎপাদন বাড়ছে। চলো এবার আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা দেখে নিই। এই রেখাচিত্রে আমরা এক্স এক্সিসে শ্রমঘণ্টা
অর্থাৎ যেই উপকরণটা আমরা একে একে বাড়াবো সেটাকে রেখেছি, আর তার প্রভাব এই প্রান্তিক উৎপাদনে কিভাবে পড়ছে তা দেখার জন্য প্রান্তিক উৎপাদনকে ওয়াই এক্সিসে রেখেছি। লক্ষ্য করো, যখন শ্রমঘণ্টা 0 তখন কিন্তু প্রান্তিক উৎপাদনও 0, এবং প্রথম শ্রমঘণ্টা যোগ হওয়ার পর প্রান্তিক উৎপাদন হলো 10, এবং তারপর দ্বিতীয় শ্রমঘণ্টা যোগ হওয়ার পর প্রান্তিক উৎপাদন হলো 12। কিন্তু তারপর তৃতীয় যখন হচ্ছে তুমি শ্রমঘণ্টা যোগ করলে তখন কিন্তু প্রান্তিক উৎপাদন কমে এসে 8 হয়ে গেল, এবং সবার শেষে আরও কমে চতুর্থবার প্রান্তিক উৎপাদন হয়ে গেল 4। আর এই যে বিন্দুগুলো, অর্থাৎ এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, এই বিন্দুগুলোকে যখন আমরা একসাথে করছি তখন আমরা একটা রেখা পাচ্ছি। এই রেখাটিকে বলা হয় প্রান্তিক উৎপাদন রেখা। আর এই প্রান্তিক উৎপাদন রেখার দিকে তাকালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকুতে, যেটা আপওয়ার্ড স্লোপিং বা উপরের দিকে ঢালু, সেটিতে কিন্তু ক্রমবর্ধমান হারে উৎপাদন বাড়ছিল, কিন্তু তারপর এই অংশটিতে ক্রমহ্রাসমান হারে উৎপাদন বাড়ছে। এখানেও কিন্তু আবার আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি উপকরণ যদি তুমি বাড়াতে থাকো একটা সময় পর্যন্ত উৎপাদন বাড়বে ক্রমবর্ধমান হারে, কিন্তু তারপর গিয়ে অবশ্যই উৎপাদন বাড়ার হারটা কমতে শুরু করবে। আশা করি তোমাদের কাছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এখন পুরোপুরি স্পষ্ট। চলো এবার আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে শেষ যেই আলোচ্য বিষয় অর্থাৎ উৎপাদন ব্যয় সেটি নিয়ে আলাপ করি। উৎপাদন ব্যয় বলতে বা প্রোডাকশন কস্ট বলতে আমরা সাধারণত কী বুঝি? আমরা মনে করি যে একটা কিছু উৎপাদন করতে যা টাকা খরচ হয় বা যেসব উপকরণ লাগে সেগুলো কিনতে যে খরচ হয় সেটিই হচ্ছে উৎপাদন ব্যয়। কিন্তু প্রকৃত উৎপাদন ব্যয় কিন্তু একটু আলাদা। দেখো, আর্থিক উৎপাদন ব্যয় অর্থাৎ যেসব টাকা আমাদের খরচ হচ্ছে, কিন্তু তার সাথে মানবিক কষ্টও কিন্তু আমাদেরকে উৎপাদন ব্যয়ের মধ্যে যোগ করতে হয়। একটা উদাহরণ দিলেই তোমরা সহজে বুঝে যাবে। মনে করো তুমি বাসায় বসে আইসক্রিম বানাতে চাচ্ছ। এই কোন আইসক্রিম বানানো একটি কিন্তু উৎপাদন। এই উৎপাদন করতে গিয়ে তোমার কিন্তু চিনি, বাদাম, দুধ, ভ্যানিলা ইত্যাদি জিনিস কিনতে হচ্ছে। সেগুলো কিনতে গিয়ে তোমার যে খরচ হচ্ছে সেটিকে তুমি আর্থিক উৎপাদন ব্যয় বলতে পারো। কিন্তু তার পাশাপাশি তুমি যে সময়টা দিচ্ছ, শ্রম দিচ্ছ, সেটা কিন্তু তুমি মানবিক কষ্টের মধ্যে হিসাব করতে হবে, এবং এই মানবিক কষ্ট এবং আর্থিক ব্যয় দুটো যোগ হয়ে প্রকৃত উৎপাদন ব্যয় হিসাব করতে হবে। এবার আমরা উৎপাদন ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ্য ব্যয় নিয়ে আলাপ করব। কোনো উৎপাদনী প্রতিষ্ঠান বা কোনো ফার্ম ভাড়া বা উপকরণ বা শ্রমশক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করে তার সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। কোনো একটি কোম্পানি তার কর্মীদেরকে যে বেতন এবং ভাতা দেয় সেটা কিন্তু একটা প্রকাশ্য ব্যয়। তারা যা উৎপাদন করছে সেটির কাঁচামাল কিনতে গিয়ে কিন্তু তাদের টাকা খরচ হয়। আবার যে বাড়ি ভাড়া অর্থাৎ তারা যে অফিসটি নিচ্ছে সেই অফিসে ভাড়া দিতে গিয়েও কিন্তু তাদের ব্যয় হয়ে থাকে। আর এই পুরো ব্যয় কিন্তু ওই কোম্পানির প্রকাশ্য ব্যয়। প্রকাশ্য ব্যয় যেহেতু আছে তার মানে অপ্রকাশ্য ব্যয়ও আছে। অপ্রকাশ্য ব্যয় হচ্ছে উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য ও অন্যান্য ব্যয় এবং স্বনিয়োজিত সম্পদের খরচ। এই অপ্রকাশ্য ব্যয় কিন্তু ফার্মের হিসাব বইয়ে থাকে না। সে কারণে উদাহরণের মধ্যে নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা সেটি একটি অপ্রকাশ্য ব্যয়। আবার ব্যক্তি মালিকানাধীন ফার্মের ক্ষেত্রে ব্যক্তির নিজের বেতন সেটিও একটি অপ্রকাশ্য ব্যয়। প্রকাশ্য এবং অপ্রকাশ্য ব্যয় বা ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কস্ট এরপর এবার আমরা পার্সোনাল কস্ট বা ব্যক্তিগত ব্যয় সম্পর্কে জানব। ব্যক্তিগত ব্যয় আর কিছুই না, এই প্রকাশ্য ব্যয় এবং অপ্রকাশ্য ব্যয়ের সমষ্টি। অর্থাৎ কোনো ফার্ম বা উৎপাদনী প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য সরাসরি যে পরিমাণ আর্থিক ব্যয় করে অর্থাৎ তাদের যে প্রকাশ্য ব্যয় এবং যে অপ্রকাশ্য ব্যয় করে তার সমষ্টিকেই কিন্তু ব্যক্তিগত ব্যয় বলে বা পার্সোনাল কস্ট বলে। ব্যক্তিগত ব্যয় ছাড়াও উৎপাদনের কিন্তু আরও কিছু ব্যয় থাকে যেগুলোকে সামাজিক ব্যয় বা সোশ্যাল কস্ট বলা হয়। সোশ্যাল কস্ট কি? সেটি হচ্ছে উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরে সমাজের নানা ব্যক্তি অনেক সময় অপ্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন। এর মানে কি? যেমন ধরো তুমি একটি কারখানা স্থাপন করেছো যেটি হচ্ছে বায়ু দূষণ করছে এভাবে, আর সেই বায়ু দূষণ করবার ফলে তার আশেপাশে যে মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসুস্থ হচ্ছে।
এবং সে অসুস্থতার ফলে তাদেরকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, চিকিৎসা করতে হচ্ছে। এই চিকিৎসার খরচ কিন্তু তুমি যে উৎপাদন করছো কিংবা তোমার উৎপাদিত পণ্য যিনি কিনছেন তারা কেউই দিচ্ছেন না, কিন্তু তোমার উৎপাদনেরই একটি অংশ কিন্তু এই সামাজিক কস্ট বা সামাজিক ব্যয়। এই সামাজিক ব্যয়ভার কিন্তু তোমার উৎপাদনের ব্যয়ের হিসাবের মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? শুরুতেই আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে বিস্তারিত জানলাম। রেখাচিত্র, সূচি এবং বিভিন্ন উদাহরণ দিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশ ভালো মতো আমরা বুঝলাম। তারপর আমরা বিভিন্ন ধরনের উৎপাদন ব্যয় নিয়ে জানলাম, যেখানে আমরা প্রকৃত উৎপাদন ব্যয়, প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় এবং ব্যক্তিগত ও সামাজিক ব্যয় সম্পর্কে জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা যা শিখলাম তার উপর তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। বাড়ির কাজের উদ্দীপকটি হচ্ছে, হোসেন আলী প্রথম বছর তার নিজের 1 একর জমিতে একজন মাত্র শ্রমিক নিয়োগ করে 50 কেজি ধান উৎপাদন করেন। তারপর তিনি আরও অধিক উৎপাদনের জন্য পরবর্তী বছরগুলোতে অধিক সংখ্যক শ্রমিক নিয়োগ করা শুরু করেন এবং শ্রমিক নিয়োগ করে তিনি যে উৎপাদন পান সেটি এই সারণীতে দেয়া আছে। তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মোট উৎপাদন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ব্যক্তিগত ব্যয় বলতে তুমি কি বুঝো? তৃতীয় প্রশ্ন, উপরের সারণীটি পূরণ করো। এই সারণীতে কিন্তু শ্রমিকের সংখ্যা, ধানের মোট উৎপাদন এবং ধানের মোট উৎপাদন মূল্য দেয়া আছে এবং তারপর প্রান্তিক উৎপাদনের মূল্য দেয়া আছে। সেখানে কিন্তু কয়েকটি ঘর ফাঁকা রাখা হয়েছে। তোমরা এখানে ধানের মূল্য দেখে এবং কেজির পরিমাণ দেখে এই ঘরগুলো পূরণ করবে। তারপর শেষ প্রশ্ন, সারণীতে উপস্থাপিত বিষয়টি বাংলাদেশের কৃষিক্ষেত্র প্রযোজ্য মতামত দাও। তোমরা আজকের ক্লাসে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি শিখেছ, সেটি কিন্তু এই সারণী থেকেও তোমরা আবার প্রমাণ পাবে এবং এটি কিভাবে বাংলাদেশের কৃষিক্ষেত্র প্রযোজ্য সেটি নিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরে আলোচনা করবে। তোমরা অবশ্যই বাড়ির কাজটি বাসায় অনুশীলন করবে এবং তোমাদের স্কুল খুলবার পর তোমার বিষয় শিক্ষককে এই বাড়ির কাজটি দেখাবে, তিনি সেটি মূল্যায়ন করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।